আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমরা চ্যাপ্টার 3 এর 9 নম্বর ক্লাস শুরু করে দিচ্ছি। আমাদের আজকের এই ক্লাসে তোমাদেরকে পড়াবো মৌলের পর্যাবৃত্ত ধর্ম। মৌলের পর্যাবৃত্ত ধর্ম যেগুলো আছে এগুলো একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু পড়াই দিব। তো তোমরা সবাই রেডি হয়ে থাকলে রেডি কথাটা বলে দাও। আমরা আমাদের খুবই ইম্পর্টেন্ট ক্লাস, আজকের ক্লাসটা আমরা শুরু করে দেই। তো ঠিক আছে, আমাদের প্রথমত যেই জিনিসটা আমাদের হচ্ছে মৌলের পর্যাবৃত্ত যেই ধর্মসমূহ আছে এগুলো নিয়ে একটু কথা বলি। এর মধ্যে আছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এর মধ্যে আছে আকার, পরমাণুর আকার, এবং পরমাণুর আকারে আবার ডিটেলস অনেক কিছু আছে। তারপরে আছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, যোজ্যতা, তারপরে ধাতব ধর্ম, এবং এবং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে অক্সাইড নিয়ে পড়ালেখা। তো আমরা এই জিনিসগুলো পড়বো, আমরা এই জিনিসগুলো আজকের ক্লাসে পড়বো। আর এইটার উপরে আমরা মূলত দুইটা ক্লাস করব, আজকের ক্লাস এবং এর পরের একটা ক্লাস, এবং তারপরে আমাদের ব্লক কেমিস্ট্রি শুরু হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা শুরু করি। আমাদের প্রথমে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। এটা দিয়ে আমরা স্টার্ট করব, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। তো দেখো, আমি যদি তোমাদেরকে বলি যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কথা, তো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিসের উপর ডিপেন্ড করে? তো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যেই জিনিসের উপর ডিপেন্ড করে সেই জিনিসটা হচ্ছে লাইফ। এটা হ্যাঁ লাইফ, কি মনে হচ্ছে লাইফ কিনা? তো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিসের উপর ডিপেন্ড করে? তো সেটা হচ্ছে বন্ধনের উপর ডিপেন্ড করে। তো তোমরা যদি গ্রুপ 1 বা 2 এর ক্ষেত্রে দেখো, বা A1, 2 অথবা 13 এগুলো গ্রুপের মধ্যে, বিশেষ করে 1 আর 2 এই গ্রুপগুলোর মধ্যে কি প্রায় সবগুলোই ধাতু। তো এগুলোর জন্য এগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ডিপেন্ড করবে হচ্ছে ধাতব ধর্মের উপরে। তাহলে আমরা বলতে পারি যে গ্রুপ 1 এর কথা আমাদের বইয়ের মধ্যে যেটা মূলত উল্লেখ করা আছে, গ্রুপ 1 এর মধ্যে যেই ধাতুগুলো আছে লিথিয়াম, তারপরে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো দেখো, এই যে ধাতুগুলো যে আছে এই ধাতুগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিসের উপর ডিপেন্ড করবে? তো এগুলো যেহেতু ধাতু, এগুলো ধাতব ধর্মের উপর ডিপেন্ড করবে। কি ধর্ম? অ্যান্সার হচ্ছে ধাতব ধর্মের উপর ডিপেন্ড করবে। ধাতব ধর্মের উপরে ডিপেন্ড করবে, ধাতব ধর্ম এটার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, সবগুলো গ্রুপেরই কি এরকম হবে? না, এরকম হবে না। কেন? যে এই যে ডান পাশে আছে, যেমন অধাতুর গ্রুপ যে আছে, তুমি যদি দেখো যে গ্রুপ 17, এখানে কি সবগুলো অধাতু, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তা এগুলো 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 কিসের উপর ডিপেন্ড করে? এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। এখানেও একটা বন্ধন আছে, এখানে অণুর মধ্যে বন্ধন। এরা যখন একটা অণু তৈরি করে তখন দুইটা ফ্লোরিন সমযোজী বন্ধন দিয়ে যুক্ত থাকে, কিন্তু অণুর মধ্যে যে বন্ধনটা থাকে, যে আন্তঃআণবিক বন্ধন, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন। মানে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নির্ভর করে ভ্যান ডার ওয়ালস বন্ধনের উপরে। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিসের উপর ডিপেন্ড করে? এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ডিপেন্ড করে হচ্ছে এই যে আন্তঃআণবিক যে বন্ধনটা আছে, অণুর মধ্যে যে বন্ধনটা আছে, সেটাকে ভ্যান ডার ওয়ালস বন্ধন বলে, এবং এটা অনেক দুর্বল একটা বন্ধন। এই বন্ধনের উপর ডিপেন্ড করে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। তার মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের বেলা যে কোন গ্রুপের মধ্যে আছে এটার উপরে ডিপেন্ড করছে যে গলনাঙ্ক বাড়বে নাকি কমবে। এই জিনিসটা ডিপেন্ড করছে কিন্তু যে গ্রুপের মধ্যে আমি কোন গ্রুপের মধ্যে আছি। গ্রুপটা যদি ধাতুর গ্রুপ হয় তাহলে ধাতব ধর্মের উপর ডিপেন্ড করবে। ধাতব বন্ধন যত শক্তিশালী হবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বাড়তে থাকবে, আর ধাতব বন্ধন যত দুর্বল হবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমতে থাকবে। বুঝছো? আবার যদি আমি অধাতুর গ্রুপের মধ্যে থাকি, অণুর মধ্যে যেহেতু ভ্যান ডার ওয়ালস বন্ধন থাকে, তাই ভ্যান ডার ওয়ালস বন্ধন যতক্ষণ শক্তিশালী হবে তত গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। বুঝছো? তো এখন কথা হলো এরকম যে আমরা প্রথমেই যদি এরকম দেখি যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কথা আমরা যদি এরকম ভাবে করে চিন্তা করি, দেখো যে আমাদের এই জিনিসটা যেহেতু ধাতব ধর্মের উপর ডিপেন্ড করছে, তাহলে ধাতব ধর্মটা একটু বোঝা দরকার আমাদের। ধাতব বন্ধনটা
একটু বোঝা দরকার। তো দেখো যে আমাদের এটা মূলত হচ্ছে ধাতব বন্ধনের উপর ডিপেন্ড করবে, ধাতব বন্ধন। ঠিক আছে, তো ধাতব বন্ধনটা বোঝা দরকার আমাদের। এখন দেখো খেয়াল করে যে আচ্ছা, যে ধাতব বন্ধন যে বিষয়টা আছে, ধাতব বন্ধন এই বিষয়টা হলো যে কোনো একটা ধাতু তার সর্ববহিষ্ঠ স্তরে যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা যেহেতু পরিবহন ব্যান্ডে, মানে এটা মানে মুক্ত অবস্থায় ঘোরাঘুরি করতে পারে, তাই এটা পরিবহন ব্যান্ডে থাকে। ওইটা বাদ দিয়ে বাকি যে ক্যাটায়ন গুলো আছে, এই ক্যাটায়ন এবং ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ, এটাকে ধাতু বন্ধন বলে। মানে তুমি এই যে ধাতু যে দেখবা, মনে করো সোডিয়াম একটা ধাতু আছে, সোডিয়াম ধাতুটা ইলেকট্রন বাদ দিয়ে সোডিয়াম প্লাস আকারে এইটার একটা ক্যালাস তৈরি করে, এটা একটা ল্যাটিস তৈরি করে। এই সোডিয়ামের যেই এই যে ল্যাটিসটা যে তৈরি হচ্ছে, এই যে তৈরি যে হচ্ছে এইটা, এবং দেখো মনে করো এই যে সোডিয়ামের ল্যাটিসগুলো যে আছে, তো সোডিয়ামের ক্যাটায়নের যে ল্যাটিসটা আছে এবং এই যে ইলেকট্রনগুলো যে আছে, ইলেকট্রনগুলো যে আছে, এই ইলেকট্রন ল্যাটিস এবং ইলেকট্রনের মধ্যে মানে ওই যে পজিটিভ যে ল্যাটিসটা এবং ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল, সেটাকেই আমরা বলি হচ্ছে ধাতব বন্ধন। এবং আমরা আমরা মাথার মধ্যে এটা কথা রাখবো যে ধাতব বন্ধন যত শক্তিশালী হবে, তত গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়বে। যত শক্তিশালী তত গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা মাথায় রাখবো। তাহলে ধাতব বন্ধন যত বেশি শক্তিশালী হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি হবে। এখন কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম? ঠিক আছে, তো এটার বিষয়টা হচ্ছে এরকম যে যদি তোমরা আকারে সাইজে বড় যদি হতে থাকে, তাহলে দেখো এই যে পজিটিভ যে মানে পরমাণুর যে নিউক্লিয়াসের পজিটিভ যে জায়গাটা আছে, নিউক্লিয়াস থেকে ওই ইলেকট্রনের দূরত্ব আস্তে আস্তে বাড়তে থাকে। ইলেকট্রনের দূরত্ব যদি অনেক বেড়ে যায়, তাহলে বন্ধনটা তো উইক হতে থাকে। তার মানে আকার বাড়ার সাথে সাথে ধাতব বন্ধন কিন্তু উইক হয়। দেখো আকার বাড়লে ধাতব বন্ধনটা দুর্বল হয়। ধাতব বন্ধন কি হয় বলতো? দুর্বল হয়। ধাতব বন্ধন দুর্বল হওয়ার পিছনে রিজন কি? যেহেতু পজিটিভ জায়গা থেকে, নিউক্লিয়াস থেকে ইলেকট্রন অনেক দূরে, তাহলে ওই আকর্ষণটা অত বেশি কাজ করছে না। তাহলে যেহেতু দূরে আকর্ষণ কম কাজ করছে, তাই এই বন্ধনটা উইক হয়ে যায়, ধাতব বন্ধনটা উইক হয়ে যায়। তো ধাতব বন্ধন যখন উইক হয়, তা ধাতব বন্ধন যখন তোমার উইক হচ্ছে, তখন তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমছে। কথার অর্থ কি? এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার কাছে আমি 4টা মৌল দিলাম, যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, 5টা দিলাম বা সিজিয়াম। তো তোমাকে বলা হলো গ্রুপ এই মৌলগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম ব্যাখ্যা করো। তো তুমি কি বলবা? তাহলে উপর থেকে নিচে গেলে, উপর থেকে যদি আমি নিচে যাই, তাহলে আকার কি বাড়ে? আকার কি বাড়ছে? আকার বাড়ে, তাই না? আমরা জানি যে একই পর্যায় সারণীতে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আকার বাড়ে। তো আকার যদি বাড়ে, আকার বাড়লে আমাদের কিসের পরিমাণ কমতে থাকবে বলতো? এই যে ধাতব বন্ধনটা যে আছে, ধাতব বন্ধনটা দুর্বল হতে থাকবে। ধাতব বন্ধন কি হবে? ধাতব বন্ধন দুর্বল হবে। আর ধাতব বন্ধন যত বেশি দুর্বল হবে, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমতে থাকবে। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি কমতে থাকবে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমবে, কম হবে। বুঝছো? ক্লিয়ার? তো যদি আকার বাড়ে, তাহলে আকার বাড়লে যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, দেখো আকার বাড়লে উপর থেকে নিচে আসতেছে, আকার বাড়তেছে। যেহেতু নিউক্লিয়াস থেকে দূরত্ব বেশি হয়ে যাচ্ছে, তাহলে নিউক্লিয়াস থেকে দূরত্ব যদি বেশি হয়, তাহলে কি হবে? তাহলে আমাদের বন্ধনটা, ধাতব বন্ধনটা দুর্বল হবে। ধাতব বন্ধন যত দুর্বল হবে,
গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে, কমতে থাকবে। তো তোমরা বুঝতে পেরেছো, উপরের গুলা কঠিন, নিচে সিজিয়াম তরল, বুঝেছো? ক্লিয়ার? বুঝছো? তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে আকারের সাথে মানে গ্রুপ 1-এর বিষয়টা আমরা বুঝলাম যে গ্রুপ 1-এ আমাদের কিভাবে করে উপর থেকে নিচে আসলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমছে। আচ্ছা, 2 নাম্বার কথা। এইবার আমরা যদি বলি গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কথাই বলবো, এইবার বলবো আমরা গ্রুপ 17-এর কথা। দেখো গ্রুপ 17-এর মধ্যে আমরা যদি একটু তাকাই, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তুমি এগুলোর কথাই চিন্তা করো। বলো তোমাদের মনে আছে যে এগুলোর মধ্যে ভ্যান ডার ওয়ালস বন্ধন আছে। ভ্যান ডার ওয়ালস বন্ধন আছে না অণুর মধ্যে, যেগুলোর অণু তৈরি করার সময় সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। যেমন ফ্লোরিন আর ফ্লোরিনের মধ্যে আছে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন, সেখানে অণুর মধ্যে আছে ভ্যান ডার ওয়ালস বন্ধন। মানে একটা ফ্লোরিন অণু আরেকটা ফ্লোরিন অণু, এইটা অণু আর এইটা অণুর মধ্যে কি বন্ধন আছে বলতো? দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন। একটা ক্লোরিন অণু আরেকটা ক্লোরিন অণুর মধ্যে কি বন্ধন আছে? দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন। যেটা আমরা পড়েছি না, ওই যে আবিষ্ট ডাইপোল পড়েছিলাম না, লন্ডন বল। তো এই যে ক্লোরিনের মধ্যে, ফ্লোরিনের মধ্যে, ব্রোমিনের মধ্যে যেই বন্ধনগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন। অণুর মধ্যে এগুলো হচ্ছে দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন। মানে অণুটা তৈরি হয়েছে যদিও সমযোজী বন্ধন দ্বারা, যেই বন্ধনগুলো তৈরি হয় সমযোজী বন্ধন দ্বারা, সেগুলোর অণুর মধ্যে থাকে যে অণুর মধ্যে থাকে হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন। এবং ভ্যান ডার ওয়ালস বন্ধন কিসের উপর ডিপেন্ড করে? এই যে এখানে এটার নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন। এটার নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন। এবং ভ্যান ডার ওয়ালস বন্ধন যত শক্তিশালী হবে, অণু থেকে অণু মানে বেশি তাপমাত্রায় তখন দূরে সরে নিয়ে যাইতে হলে বেশি তাপমাত্রা দিতে হবে। আর যদি তোমার দুর্বল হয় তাহলে কম তাপমাত্রাতেই এদেরকে সেপারেট করা যাবে। তাহলে অণুর মধ্যে আছে ভ্যান ডার ওয়ালস বন্ধন, বুঝছো? অণুর মধ্যে আছে ভ্যান ডার ওয়ালস বন্ধন। এই ভ্যান ডার ওয়ালস বন্ধন যদি শক্তিশালী হয় তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। ভ্যান ডার ওয়ালস বন্ধন যদি উইক হয় তাহলে আমাদের মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। এখন ভ্যান ডার ওয়ালস বন্ধন কিসের উপর ডিপেন্ড করে? এই ভ্যান ডার ওয়ালস বন্ধনটা নির্ভর করে কিসের উপরে? অ্যান্সার হচ্ছে এইটা নির্ভর করে, এইটার পরিমাণ বৃদ্ধি পাবে যদি ভর বা আকার যদি বৃদ্ধি পায়। ভর বা আকার, অণুর ভর বা আকার যত বেশি হয় তত ভ্যান ডার ওয়ালস বন্ধন কি শক্তিশালী হয়। এটা শক্তিশালী হবে যখন ভর বা আকার বেশি হবে, তত গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়বে। তাহলে বলো তো, আমার যদি ফ্লোরিন থাকে, আকারের কথাই যদি বলি বা ভরের কথা যদি আমরা বলি, ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ভর বেশি না? ক্লোরিনের চেয়ে ব্রোমিনের ভর বেশি না? ব্রোমিনের চেয়ে আয়োডিনের ভর বেশি না? তাহলে ভর যদি বেশি হয় তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? উপর থেকে নিচে যাচ্ছ, তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেখবা ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের বেশি, তার চেয়ে ব্রোমিনের বেশি এবং তার চেয়ে আয়োডিনের বেশি। ইভেন তোমরা এর ভৌত ধর্মগুলোও দেখতে পাবা, ফ্লোরিন আর ক্লোরিন কিন্তু গ্যাস, আর ব্রোমিন হচ্ছে তরল, আর আয়োডিন কিন্তু হচ্ছে কঠিন। বুঝেছো? তো আমরা এই গ্রুপের মধ্যেও দেখতে পেলাম যে এই পর্যাবৃত্ত, একটা ধারাবাহিকভাবে চেঞ্জ আছে, যে উপরের গুলার চেয়ে নিচের গুলার আস্তে আস্তে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়ছে। এটা কি বুঝেছো? এদের মধ্যে আছে কি দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন। ভর বাড়লে ভ্যান ডার ওয়ালস বন্ধন বৃদ্ধি পায়। ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ভর বেশি, তাহলে তার ভ্যান ডার ওয়ালস বন্ধন বেশি শক্তিশালী। ক্লোরিনের চেয়ে ব্রোমিনের ভর বেশি, আরো বেশি শক্তিশালী। ব্রোমিনের চেয়ে আয়োডিনের ভর বেশি, আরো বেশি শক্তিশালী। তাহলে উপর থেকে নিচে আসলে কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়বে সেই জন্য। বুঝছো? ক্লিয়ার? তো দেখো, এইটা গেল আমাদের গ্রুপের বিষয়। এইবার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সেটা ইম্পর্টেন্ট জিনিসটা হলো পর্যায়। এই পর্যায় 3-এর মৌলসমূহ, এইটা পরীক্ষায় আসে। পর্যায় 3-এর মৌলসমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের বিষয়টা পরীক্ষায় আসে। বুঝছো? পর্যায় 3 এটা কি বুঝেছো? এই আমি যা বুঝালাম এটা কি ক্লিয়ার হয়েছে? একটু জানাও তো সবাই বুঝেছো কিনা।
সবাই বুঝেছো কিনা একটু জানাও। তো দেখো পর্যায় 3 যে আছে, পর্যায় 3-এর মৌলগুলা দেখো, পর্যায় 3-এর মৌলগুলা দেখলে এবং এই পর্যায় 3 আসার পিছনে রিজন এইটা বুঝলে আসলে বেশিরভাগ জিনিসগুলো বোঝা হয়ে যায়। পর্যায় 3-এ আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, আর তারপরে ক্লোরিন এবং হচ্ছে আর্গন। আমরা এগুলোকে চেক করব, যে এই মানে এগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হচ্ছে এটা আমরা চেক করব। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হচ্ছে সেটা আমরা চেক করব। তো তোমরা দেখো এখানকার প্রথম যে 3টা জিনিস আছে, এই প্রথম 3টা জিনিস একটু খেয়াল করো তো। এখানকার যে প্রথম 3টা জিনিস আছে, যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, এরা কারা আসলে? এরা জিনিসটা কি? এই জিনিসগুলা কি? এই জিনিসগুলা যে এই জিনিসগুলা হচ্ছে তোমার ধাতু। আর ধাতু যে আছে, ধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিসের উপর নির্ভর করে? ধাতব বন্ধনের উপর। তো দেখো ধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নির্ভর করে কিন্তু ধাতব বন্ধনের উপর। তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, এদের ধাতব বন্ধনের খবর কি? ধাতব বন্ধন কার স্ট্রং? শুনো, কথা হলো এরকম যে সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়াম প্লাস এবং ইলেকট্রন, সোডিয়াম প্লাসের এই যে ল্যাটিস এবং ইলেকট্রন, এইটার মধ্যে কি থাকে বলতো? ধাতব বন্ধন থাকে। ধাতুর মধ্যে থাকে ধাতব বন্ধন। আবার বললো না যে আয়নিক বন্ধন থাকে। আয়নিক বন্ধন হচ্ছে ধাতু আর অধাতু মিলে, শুধু ধাতুর মধ্যে থাকে ধাতব বন্ধন। আয়নিক বন্ধন কোথায় থাকে? ধাতু আর অধাতু মিলে যখন যৌগ তৈরি করে, সেটা হচ্ছে আয়নিক বন্ধন, ধাতব বন্ধন। তো দেখো তাহলে সোডিয়াম আর ইলেকট্রন, সোডিয়াম প্লাস ইলেকট্রন, এই বন্ধনটা যত না শক্তিশালী, যদি চার্জ ডাবল হয়ে যায় এবং ইলেকট্রনও যদি দ্বিগুণ হয়, তাহলে এই বন্ধনগুলা কিন্তু আরো বেশি শক্তিশালী হয়। তাই চার্জ বাড়ার সাথে সাথে তোমার ধাতব বন্ধন কিন্তু স্ট্রং হওয়া শুরু করে। তাহলে সোডিয়ামের ধাতব বন্ধন যত শক্তিশালী, ম্যাগনেসিয়ামের ধাতব বন্ধন তার চেয়ে বেশি শক্তিশালী, অ্যালুমিনিয়ামের ধাতব বন্ধন তার চেয়েও বেশি শক্তিশালী। চার্জ বাড়ছে এবং ইলেকট্রন বাড়ছে, চার্জ বেড়েছে, ইলেকট্রন বেড়েছে, তাহলে কি হয়েছে বলতো? এদের মধ্যে কি ধাতব বন্ধন বেশি শক্তিশালী? তাহলে আমরা এই জিনিসটা বলতে পারি যে ধাতব বন্ধনের যদি শক্তির মাত্রা যদি বলি, ধাতব বন্ধনের শক্তিমাত্রা, তখন বলবো যে সোডিয়ামের ধাতব বন্ধন যত না শক্তিশালী, তার চেয়ে ম্যাগনেসিয়ামেরটা বেশি শক্তিশালী, অ্যালুমিনিয়ামেরটা আরো বেশি শক্তিশালী। সোডিয়ামের ধাতব বন্ধন যত শক্তিশালী, ম্যাগনেসিয়ামেরটা তার চেয়ে বেশি শক্তিশালী। কেন? কারণ ধাতব বন্ধন জিনিসটা কি? পজিটিভ আর ইলেকট্রনের মধ্যে যে ক্যাটায়ন এবং ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ। এখানে চার্জ যতটুক, ইলেকট্রন যতটুক, তার চেয়ে এখানে চার্জও বেশি, ইলেকট্রনও বেশি। এখানে চার্জ আরো বেশি, আরো ইলেকট্রন বেশি, তার মানে এই বন্ধনটা বেশি শক্তিশালী। বুঝো নাই? ক্লিয়ার? বুঝছো? তার মানে ধাতব বন্ধন আমাদের সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের বেশি শক্তিশালী, অ্যালুমিনিয়ামের আরো বেশি শক্তিশালী। তার মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম যদি বলি, আমরা যদি গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কের ক্রম যদি বলি এই তিনটার মধ্যে, তাহলে সোডিয়াম মানে অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি হবে অ্যালুমিনিয়ামের, তার চেয়ে কম হচ্ছে ম্যাগনেসিয়াম, তার চেয়ে কম হচ্ছে সোডিয়াম, এরকম হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে? বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, তো আমরা যদি এই জিনিসটা খেয়াল করি যে আমাদের ধাতব বন্ধনের শক্তির মাত্রা এটার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, এখন লাস্টের যে কয়েকটা আছে, এই যে লাস্টের এগুলো হচ্ছে অধাতু এবং অধাতুর অণুগুলার মধ্যে থাকে। আচ্ছা, আমরা এরপরের পেজে যাই। পরের পেজে আমরা বোঝার চেষ্টা করি এই অধাতুর অণুগুলার মধ্যে থাকে। দেখো এবার আমরা বুঝবো পরের গুলা কি বুঝলো। এই যেগুলো এগুলো হচ্ছে অধাতু। সিলিকন পরে বুঝতেছি। এগুলো হচ্ছে অধাতুর অণুগুলার মধ্যে থাকে ভ্যান ডার ওয়ালস বন্ধন।
অধাতুর অণুগুলোর মধ্যে কি থাকে? ভ্যান ডার ওয়ালস বন্ধন। তো তুমি সহজে এখানে হিসাব করে বলে দিতে পারবা তাহলে ভ্যান ডার ওয়ালস বন্ধন কার শক্তিশালী? যার ভর বেশি তার ভ্যান ডার ওয়ালস বন্ধন শক্তিশালী। তুমি তো দেখেই বলবা যে আরে বাম থেকে ডানে যাচ্ছি, সাইজ আকার যার বেশি, সাইজ যার বড়, ভর যার বেশি, তার সে বেশি শক্তিশালী হবে। এখানে একটা কাহিনী আছে। এখানে কাহিনীটা হলো অণু লাগবে। পৃথিবীতে প্রকৃতপক্ষে ফসফরাসের অনেকগুলো রূপভেদ আছে। তার মধ্যে মেইনলি ফসফরাসকে পাওয়া যায় P4 আকারে। ফসফরাসকে P4 আকারে পাওয়া যায়। ফসফরাসকে কি আকারে পাওয়া যায়? P4। আচ্ছা, P4 এটার ভর। আবার সালফার, পৃথিবীতে যে সালফার আছে সালফার গুলাকে পাওয়া যায় S8 আকারে। ক্লোরিনকে পাওয়া যায়, ক্লোরিন একটা দ্বিপারমাণবিক গ্যাস, ক্লোরিনকে পাওয়া যায় Cl2 আকারে। আর আর্গন তো একটা নিষ্ক্রিয় গ্যাস, একে Ar আকারে পাওয়া যায়। এইবার হচ্ছে আসল কাহিনী, যে অণুগুলার প্রকৃত সংকেত আমরা যখন পেলাম যে P4 S8 Cl2 Ar, এই অবস্থায় আমরা দেখব যে ভরের যে ক্রমটা, P4 এর যে ভর, এইটার চেয়ে S8 এর ভর বেশি, সালফারের S8 এর ভর বেশি, তারপরে P4 এর ভর, তারপরে ক্লোরিনের ভর, তারপরে আর্গনের ভর। এ কারণে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের যে ক্রমটা আছে, যেহেতু ভর বাড়লে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, আমরা জানি ভরের সাথেই রিলেটেড মূলত, তাই সালফারের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ফসফরাসের চেয়ে বেশি, তার চেয়ে ক্লোরিন কম, সবচেয়ে কম হচ্ছে আর্গনের। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের যে ক্রমটা আছে এইটা ডিপেন্ড করছে ভরের উপর। আর পৃথিবীতে সত্যিকার অর্থে সালফারকে পাওয়া যায় S8 আকারে, ফসফরাসকে পাওয়া যায় P4 আকারে, ক্লোরিনকে পাওয়া যায় Cl2 আকারে, এবং আর্গন একা। আর্গন যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, ওর কোনো বন্ধু বান্ধব নাই, কোনো বন্ধন নাই, একা, তোমাদের অপূর্ব দাদার মতো একা। তো দেখো এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি যে সেই জন্য এইটার বন্ধন যে আছে, তাহলে বন্ধনটা দুর্বল। বন্ধন দুর্বল হওয়ার ফলে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। বুঝছো? ক্লিয়ার? মানে খুব কম তাপমাত্রায় তোমাদের জ্বলে যায়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, গলে যায় অথবা বাষ্পীভূত হয় কম তাপমাত্রাতে। তো এ হলো তোমাদের সিরিয়াল। তার মানে তোমরা দুইটা সিরিয়াল পেয়ে গেলা। গলনাঙ্ক স্ফুটনাঙ্কের একটা সিরিয়াল এটা, আর একটা সিরিয়াল এটা। বুঝছো? দুইটা সিরিয়াল পেলাম। এখন কথা হলো, এই যে দুইটা সিরিয়াল যে পাইছো, এই যে দুইটা সিরিয়াল যে পেয়েছো, এইখানে আরেকটা জিনিস আছে, তার নাম হচ্ছে সিলিকন। সিলিকনের কাহিনী কি? হ্যাঁ, সিলিকনের কাহিনীটা কি বলো? সিলিকনের কাহিনী কি? সিলিকনের কাহিনীটা হলো এরকম যে একটা জিনিস মনে রাখবা, আমাদের যে শক্তিশালী বন্ধনের মধ্যে আমাদের একটা ভুল ধারণা, যে অনেকেই আমরা মনে করি সমযোজী বন্ধন অনেক দুর্বল বন্ধন, মনে করো না অনেকেই? এখন যদি আমি বলি এই সমযোজী বন্ধন দুর্বল না শক্তিশালী, অনেকেই বলো না তোমরা দুর্বল কেন মনে করো? কারণ মনে করার পিছনে কারণ সমযোজী বন্ধন কম গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। আমি তোমাদেরকে এটা পড়িয়েছি। আসলে এই দুর্বলতা আমাদের সমযোজী যৌগের না, সমযোজী বন্ধনের না, এটা বরঞ্চ হচ্ছে দুর্বল হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন। সমযোজী বন্ধন কিন্তু শক্তিশালী। মানে তোমাকে, মানে আমি বারবার এই কথাটা বলি যে মিথেনের C আর H এগুলোর মধ্যে আছে সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধন ভাঙা কিন্তু অনেক বেশি শক্তিশালী, মানে শক্তির প্রয়োজন। কিন্তু একটা মিথেন অণু আর একটা মিথেন অণুর মধ্যে থাকে দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন। মিথেন অণু থেকে মিথেন অণু সরায় নেওয়া কিন্তু কঠিন কিছু না। কেন? কারণ তোমার এখানে সমযোজী বন্ধন ভাঙতে হয় না, এখানে ভাঙতে হয় দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন। সমযোজী বন্ধন আছে এই জায়গায়, এটা হচ্ছে সমযোজী বন্ধন, এগুলো হচ্ছে সমযোজী বন্ধন, আর ভ্যান ডার ওয়ালস বন্ধনটা হচ্ছে এখানে। বুঝছো না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে একটা জিনিস খেয়াল করো, যে এখন কথা হলো যে সমযোজী বন্ধন যদি থাকে তাহলে কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। এখন সিলিকন যে জিনিসটা আছে, সিলিকন আরো 4টা সিলিকনের সাথে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে এরা বৃহৎ অণু তৈরি করে।
এরা কি অণু তৈরি করে বলতো? একটা বৃহৎ অণু তৈরি করে। সিলিকন 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 এরকম বৃহৎ অণু তৈরি করে, বুঝছো? বৃহৎ অণু তৈরি করে। কি দ্বারা আবদ্ধ থাকে? সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। এরা সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকে, আবদ্ধ থেকে বৃহৎ অণু তৈরি করে। তো এখন গলনাঙ্কে স্ফুটনাঙ্কে পৌঁছাইতে হইলে এই সমযোজী বন্ধনগুলোকে ভাঙতে হয়। এই একই কাহিনী ঘটে কার্বনের ক্ষেত্রে। কার্বনের নিচেই সিলিকন আছে। কার্বনের রূপভেদ যে আমাদের একটা আছে ডায়মন্ড বা হীরক, হীরকের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি না কেন? ওই যে কার্বন আরো 4টা কার্বনের সাথে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। এই কারণে কিন্তু কার্বনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। একই কারণে সিলিকনেরও গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। তাহলে সিলিকনেরও গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু এই কারণেই বেশি। তাহলে এইখান থেকে আমরা বুঝলাম যে এগুলোর মধ্যে ধাতব বন্ধনের চেয়েও এই সমযোজী বন্ধন কিন্তু বেশি শক্তিশালী। তাই আমরা ওভারঅল যদি সিনারিও কল্পনা করি, এগুলো সবার মধ্যে সবচেয়ে বেশি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে সিলিকনের, তারপরে ধাতব বন্ধনগুলা, এবং ধাতব বন্ধনের মধ্যে অ্যালুমিনিয়ামের সবচেয়ে বেশি, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে আমরা জানি সোডিয়াম। আর অধাতুগুলার মধ্যে সবচেয়ে বেশি এসএইট আকারে এস থাকে, তারপরে ফসফরাস থাকে পি আকারে, তারপরে ক্লোরিন থাকে Cl2 আকারে, মানে ফসফরাস থাকে P4 আর Cl2, তারপরে আর্গন একা থাকে। এটা হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম। যেটা মেইন ক্রম সেটা হচ্ছে এটা, যে আলটিমেটলি শেষ পর্যন্ত গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রমটা দাঁড়াচ্ছে এটা। তাহলে সিলিকনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। এর মধ্যে থাকে সমযোজী বন্ধন, এই জায়গাটাতে থাকে সমযোজী বন্ধন, এই তিনটার মধ্যে থাকে ধাতব বন্ধন, এগুলোর মধ্যে থাকে ভ্যান ডার ওয়ালস বন্ধন। তার মানে এইটাতে আছে হচ্ছে সমযোজী বন্ধন। তাই সমযোজী বন্ধন অনেকগুলা সমযোজী বন্ধন মিলে ভাঙতে হয়, তাই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। ধাতব বন্ধন অ্যালুমিনিয়ামের বেশি আর ম্যাগনেসিয়ামের তার চেয়ে কম। আর হ্যাঁ ভাইয়া, অধাতুর ক্ষেত্রে কি সবসময় ভর হিসাব করবে? হ্যাঁ, ভর হিসাব করবা। আর এইটার ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস বন্ধন, ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? তো এই হলো আমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম। তো এইবার আমরা শুরু করতেছি সেটা হচ্ছে পরমাণুর আকার। পরমাণুর আকার নিয়ে আমরা পড়ব। তো এই পর্যন্ত বুঝেছো কিনা বলো? এই পর্যন্ত কি ক্লিয়ার? সবাই কি বুঝেছো? পরমাণুর আকার, পরমাণুর আকার বা এখানে আমি যদি বলি পারমাণবিক ব্যাসার্ধ, এইটা দিয়ে আমরা যদি স্টার্ট করি, যদিও পরমাণুর আকার মূলত আমরা যখন ব্যাসার্ধের হিসাব করি তখন প্রায় 4 প্রকারের ব্যাসার্ধ আমরা নিয়ে মানে আলোচনা করি। একটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, একটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ, একটা আয়নিক ব্যাসার্ধ, একটা ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তো সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট জিনিস যেগুলো তোমাদের বইয়ের মধ্যে আছে আমরা মোটামুটি আলোচনা করব, ঠিক আছে? এই যে বিভিন্ন প্রকার ব্যাসার্ধ, যেমন সমযোজী ব্যাসার্ধ, তারপরে এগুলো নিয়ে আলাপ আলোচনা আছে। তারপর আয়নিক ব্যাসার্ধ নিয়ে, তারপরে আমাদের আরেকটা বিষয় হচ্ছে কি, তারপরে ধাতব ব্যাসার্ধ নিয়ে, এগুলো নিয়ে আমরা কিন্তু আলাপ আলোচনা করব। এই যে ধাতব ব্যাসার্ধ আছে। তো তার আগে আমরা একটু প্রথম থেকে পড়ে আসি, প্রথম থেকে জিনিসগুলো জানার চেষ্টা করি। জিনিসগুলো কি? তো প্রথমত একটা পরমাণু যদি থাকে, সেই পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস আছে, হ্যাঁ, মনে করো এরকম একটা পরমাণু আছে যার মধ্যে এটা নিউক্লিয়াস আছে, এটা মনে করো নিউক্লিয়াস, ঠিক আছে? এটা মনে করো নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ স্তরের যে ডিস্টেন্স, নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ স্তরের যে ডিস্টেন্স, এটাকেই বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার। তাহলে কি বললাম আমি? নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ স্তরের দূরত্বকে পারমাণবিক ব্যাসার্ধ বলে, ঠিক আছে? এটাই মূলত হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। তো এখন
হ্যাঁ করা যাবে, আকার দিয়েও করা যাবে, হ্যাঁ কিরম করা যাবে, সমস্যা নেই। ওকে, তো দেখো যে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ স্তরের যে দূরত্ব, এটাকে আমরা বলতেছি হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। তো এই পারমাণবিক ব্যাসার্ধ এইটা রিলেটেড, ওই যে আমি বললাম যে বিভিন্ন টাইপের ব্যাসার্ধ দিয়েও এটা ডিটারমিন করা হয়। যেমন ধাতুগুলার মধ্যে ধাতব ব্যাসার্ধ থাকে, যখন এটা যৌগ গঠন করে আয়নিক যৌগ, তখন ক্যাটায়নের ব্যাসার্ধ, অ্যানায়নের ব্যাসার্ধ মানে আয়নের আয়নিক ব্যাসার্ধ থাকে। আবার অধাতুগুলার মধ্যে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ থাকে, বুঝতে পেরেছো? তো এরকম আলাদা আলাদা ব্যাসার্ধ থাকে। তো এরকম অথবা সমযোজী ব্যাসার্ধ থাকে, সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ যখন থাকতেছে সমযোজী ব্যাসার্ধ থাকে। তো মূলত ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধটা মূলত তোমার যেটা যেটা দিয়ে মেইনলি এক্সপ্লেইন করা হয় ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে। অধাতুর ক্ষেত্রে তোমার সমযোজী ব্যাসার্ধ আছে। আচ্ছা, এখন দেখো খেয়াল করো, এই যে ব্যাসার্ধগুলা যে আছে, আমরা প্রথমেই পড়ে নিব সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলো, যে কিভাবে করে কোনটার আকার বড় হয় কোনটার আকার ছোট হয়, কিভাবে করে আমরা এগুলো আসলে ডিটারমিন করি। আচ্ছা বলো তো, একই পর্যায়ে আমরা একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আকার বড় হয় নাকি ছোট হয়? এটা কি ক্লাস 9-10-এ পড়েছো না? একই গ্রুপে উপর থেকে নিচে গেলে, গ্রুপে উপর থেকে নিচে গেলে কি হয়? উপর থেকে নিচে আকার কি হয় বলতো? আকার বৃদ্ধি পায়, তাই না? এটার পিছনে রিজন কি? রিজন হচ্ছে যে আমরা জানি যে এটা উপর থেকে নিচে আসলে শক্তি স্তর সংখ্যা বাড়ে, তাই না? শক্তি স্তরের সংখ্যা বাড়ে, এটাই রিজন। শক্তি স্তরের সংখ্যা বাড়লে তোমার কি মানে ওইটার আকারটা আস্তে আস্তে বাড়ে। যেমন হাইড্রোজেনের শক্তি স্তর একটা, হোয়ারএস লিথিয়ামের শক্তি স্তর কয়টা? দুইটা। তো এরকম করে বিষয়টা, যে এর শক্তি স্তর হচ্ছে দুইটা। সোডিয়ামের শক্তি স্তর কয়টা? সোডিয়ামের শক্তি স্তর তিনটা, 1s2 2s2 2p6 3s1, এরকম করে। তাহলে শক্তি স্তর এর জাস্ট একটা, কিন্তু এর দুইটা, যে একটা দুইটা, এর শক্তি স্তর একটা দুইটা তিনটা। তাহলে উপর থেকে নিচে আসলে, একই গ্রুপে উপর থেকে নিচে আসলে তোমার শক্তি স্তর সংখ্যা বাড়ে, সেই জন্য আকার বাড়তে থাকে। ক্লাস 9-10-এর পড়া, তাই না? তো এটা বলার আর কি আছে, এটা তো তোমরা সবাই জানোই, এটা জাস্ট আমরা রিক্যাপ করলাম। এই যে দেখো লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ তার চেয়ে সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ বেশি, সোডিয়ামেরটা মুখস্থ রাখবা, এটা অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয়, সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কত, লিথিয়ামেরটাও মুখস্থ করতে পারো, এই কয়েকটা মুখস্থ করতে পারো, যে এদের পারমাণবিক ব্যাসার্ধগুলো উপর থেকে নিচে আসলে বাড়ছে, ঠিক আছে? উপর থেকে নিচে আসলে পারমাণবিক ব্যাসার্ধগুলো বাড়ছে। তো পারমাণবিক ব্যাসার্ধ একই গ্রুপে উপর থেকে নিচে আসলে বাড়ে। আচ্ছা, এইবার পর্যায়ভিত্তিক বিষয়। এখন একই পর্যায়ে বাম থেকে ডানে কি বাড়ে নাকি কমে? একই পর্যায়ে যদি তুমি বাম থেকে ডানে যাও, তাহলে আমাদের আকার কিন্তু হ্রাস পায়। কেন? কারণ কার্যকর নিউক্লিয়ার চার্জ এটাকে লেখা হয় ZEFF, মানে জেড ইফেক্টিভ, এইটা বৃদ্ধি পায়, কার্যকর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায়। বাম থেকে ডানে গেলে কার্যকর নিউক্লিয়ার চার্জ যখন বৃদ্ধি পায়, তখন নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা বাড়ে, নিউক্লিয়াস সবলভাবে আকর্ষণ করে, ফলে আকারে ছোট হয়।
ফলে আকারে ছোট হয়। এখন তোমাদের মনের মধ্যে কোশ্চেন জাগতে পারে, অবশ্যই মনের মধ্যে কোশ্চেন ইতিমধ্যে জেগেছে, কার্যকর নিউক্লিয়ার চার্জ এটা আবার কি? কার্যকর নিউক্লিয়ার চার্জ জিনিসটা কি? কার্যকর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায়। আমরা ক্লাস 9-10 এইভাবে পড়তাম যে বাম থেকে ডানে গেলে শক্তি স্তর বাড়ছে না, শক্তি স্তর বাড়ে না, ঠিক আছে, শক্তি স্তর বাড়ে না, এটাও লিখতে পারো, শক্তি স্তর বাড়ে না, ইলেকট্রন সংখ্যা বাড়ে, ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়। ইলেকট্রন সংখ্যা বেড়ে যাওয়ার ফলে, ইলেকট্রন সংখ্যা বেড়ে যাওয়ার ফলে অ্যাকচুয়ালি কার্যকর নিউক্লিয়ার চার্জ বাড়ে। কার্যকর নিউক্লিয়ার চার্জ বাড়ার ফলে আকর্ষণ বৃদ্ধি পায়, আকর্ষণ বৃদ্ধি পেলে আকারে ছোট হয়। বিষয়টা এরকম, তাই না? তো কার্যকর নিউক্লিয়ার চার্জ কথাটা আমরা আগে পড়তাম না, তবে এখন জানতে হবে তোমাকে। হ্যাঁ, জেড ইফেক্টিভ, জেড ইফেক্টিভ যত বেশি হবে, কার্যকর নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে, তত আকার মানে আকর্ষণ বাড়বে এবং আকার ছোট হবে। তো আমরা ওইটা পড়ছি, আমরা ওইটা জানছি, আগে এটা আমরা একটু দেখে নেই যে বাম থেকে ডানে গেলে অবস্থা কি দাঁড়ায়। এই যে দেখো, বাম থেকে ডানে গিয়েছি আমরা, যে সোডিয়ামের ডান পাশে আছে ম্যাগনেসিয়াম, তার ডান পাশে অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। দেখো এটার পিকোমিটারে তোমার আকারগুলো দেওয়া আছে 183, তারপরে কমে গেছে ম্যাগনেসিয়ামে 160, 143, 117, 110, 104, 99 এগুলো। এখন বুঝছো? ওকে, এখন আমরা একটু বোঝার চেষ্টা করব, যে কার্যকর নিউক্লিয়ার চার্জ এই বিষয়গুলা আমরা একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে? এখান থেকে আমরা চলে যাই কয়েকটা ইম্পর্টেন্ট জায়গায়। এটা দেখো, কার্যকর নিউক্লিয়ার চার্জ। আচ্ছা, তো কার্যকর নিউক্লিয়ার চার্জ যে বিষয়টা আছে, এটার বিষয়টা হচ্ছে এরকম যে তুমি এইটার মানটা এরকম যে জেড ইফেক্টিভ মানে কতটুকু নিউক্লিয়ার মানে কতটুকু চার্জ কার্যকর, এইটার মানটা হচ্ছে এরকম, জেড মাইনাস হচ্ছে এস, জেড মাইনাস এস। জেড কি জিনিস? জেড মানে হচ্ছে প্রোটন সংখ্যা। জেড মানে কি সংখ্যা? প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা। আর এস মানে কি? এস মানে হচ্ছে আবরণ ইলেকট্রন, আবরণ ইলেকট্রন, যেটাকে বলে শিল্ডিং ইলেকট্রন, শিল্ড। তো এখন প্রোটন সংখ্যা তো আমরা বুঝি, কিসের শিল্ডিং ইলেকট্রন? শিল্ডিং ইলেকট্রন জিনিসটা কি? এই আবরণ প্রভাব বা আচ্ছাদন প্রভাব বা শিল্ডিং ইফেক্ট, এই জিনিসটা কি? শিল্ডিং। এটা একটু খুবই মানে সহজ একটা জিনিস, এমন কোনো কিছুই না। দেখো তুমি মনে করো একটা এখানে তোমার কাছে নিউক্লিয়াস আছে, তো নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন আছে। ধরো তুমি এটা সোডিয়ামের কথা চিন্তা করো, সোডিয়ামের কথা চিন্তা করো যে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, তারপরের কক্ষপথে 8টা ইলেকট্রন, তারপরের কক্ষপথে 1টা ইলেকট্রন, তার মানে 2, 8, 1 এরকম ইলেকট্রন সোডিয়ামের। তো এখন হয় কি যে আমাদের এই যে আমরা যেই পরমাণুগুলা নিয়ে বিবেচনা করতেছি, পরমাণুর কথা চিন্তা করতেছি, এই পরমাণুগুলার নিউক্লিয়াসটা সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনকে আকর্ষণ করে, প্রবলভাবে আকর্ষণ করে, অনেক প্রবলভাবে যখন আকর্ষণ করে, তো এ যত কাছাকাছি আসবে সাইজটা ছোট হয়ে যায়, সাইজটা ছোট করতে চায়। তার মানে এর 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 টার্গেট হচ্ছে, নিউক্লিয়াসের টার্গেট হচ্ছে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনকে আকর্ষণ করে নিজের দিকে নিয়ে আসা, এটা হচ্ছে তার টার্গেট। এখন এই সর্ববহিস্থ স্তরের যে ইলেকট্রনটা আছে, এই যে বাইরের শক্তি স্তরের যে ইলেকট্রনটা আছে, এদের রক্ষা কবচ আছে, রক্ষা কবচ। এদের কিছু এর কিছু বডিগার্ড আছে, সেই বডিগার্ড গুলা কারা? মনে রাখবা, নিউক্লিয়াস হচ্ছে সেই রাক্ষসটা, নিউক্লিয়াস হচ্ছে সেই রাক্ষসটা যে টানতেছিল, যে একে টানতেছিল, আয় আমার কাছে, আয় আমার কাছে, টানছিল। কিন্তু তাদের বডিগার্ড, ওই যে সর্ববহিস্থ স্তরের যে ইলেকট্রনটা আছে, যে তার বডিগার্ড হচ্ছে তার ভিতরে শক্তি স্তরের সব ইলেকট্রন। এই যে বডিগার্ড যে তারা,
এই বডিগার্ড গুলাকে বলা হয় শিল্ডিং ইলেকট্রন। মানে কি, তোমাকে আমি যদি বলি সোডিয়ামে শিল্ডিং ইলেকট্রন কয়টা, শিল্ডিং মানে আবরণ ইলেকট্রন, মানে রক্ষা কবচ, শিল্ড, এ হচ্ছে রক্ষা কবচ, এরা এই ইলেকট্রন গুলা হচ্ছে রক্ষা কবচ। কতগুলো আছে দেখো, বাহিরের শক্তি স্তরের যে একটা ইলেকট্রন বাদ দিয়ে ভিতরের শক্তি স্তরে যে 10টা ইলেকট্রন আছে না, এরা সবাই এর জন্য শিল্ডিং ইলেকট্রন। অর্থাৎ তোমাকে আমি যদি বলি যে তোমার কাছে সোডিয়াম আছে, সোডিয়ামের জন্য তুমি যদি শিল্ডিং ইলেকট্রনের কথা চিন্তা করো, তুমি আগে এইটা বলো, আমি মনে করো এইটার জেড ইফেক্টিভের মান বের করতে যাচ্ছি, সোডিয়ামের জেড ইফেক্টিভ বের করতে যাচ্ছি, তাহলে তুমি জানো যে জেড ইফেক্টিভ মানে জেড মাইনাস এস। তাহলে বলো তো সোডিয়ামের জন্য জেড ইফেক্টিভের মান যদি বের করতে চাও, জেড ইফেক্টিভ ইকুয়াল এর জেড এর মান কত, তুমি জানো যে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তার মানে প্রোটন আছে 11টা। ইলেকট্রন বলো শিল্ডিং ইলেকট্রন কয়টা, বাইরের শক্তি স্তরে একটা, ভিতরের শক্তি স্তরে কয়টা বলো তো, 10টা। এই 10টাই এর শিল্ডিং ইলেকট্রন, তার মানে 11 মাইনাস 10, তার মানে জেড ইফেক্টিভের মান হচ্ছে +1, জেড ইফেক্টিভের মান হচ্ছে +1। বুঝছো, ক্লিয়ার? জেড ইফেক্টিভ মানে হচ্ছে +1। অর্থাৎ আমি যদি এইভাবে করে চিন্তা করি, এবার যদি বলি যে ঠিক আছে সোডিয়াম যেমন হলো, তাহলে ম্যাগনেসিয়ামের কি হবে, অথবা অ্যালুমিনিয়ামের কি হবে, অথবা আমাদের সিলিকনের কি হবে, বা ফসফরাসের কি হবে, সালফারের কি হবে, ক্লোরিনের কি হবে, অথবা আর্গনের কি হবে, এগুলো যদি আমরা একটু চেক করি, তো দেখো এর জন্য জেড ইফেক্টিভ আমরা জানি যে এর প্রোটন সংখ্যা 12টা মাইনাস, এখানে যদি 2টা ইলেকট্রন থাকে, মনে করো ম্যাগনেসিয়ামে 2 8 তো 2, তার মানে ভিতরে শক্তি স্তরে তো 10টাই আছে, তার মানে শিল্ডিং ইলেকট্রন 10টাই আছে, তার মানে জেড ইফেক্টিভ হবে +2 হবে। ক্লোরিন অ্যালুমিনিয়াম জেড ইফেক্টিভ 13 মাইনাস, ভিতরে তো 10টাই থাকবে, তার মানে +3। এখানেও সেম কাহিনী, তার মানে বাইরের শক্তি স্তরে জয়টা করে ইলেকট্রন থাকে, সাধারণত বাইরের শক্তি স্তরে জয়টা ইলেকট্রন থাকতেছে, সেটাই আসলে জেড ইফেক্টিভের মান। তো এই জন্য আমরা অনেক সময় বলি না, আমরা বলতেছিলাম না যে ইলেকট্রন সংখ্যা যদি বাম থেকে ডানে যায়, সর্ববৃহৎ স্তরে ইলেকট্রন সংখ্যা বাড়ে, এই জন্য আকর্ষণ বৃদ্ধি পায়। আসলে আকর্ষণ বৃদ্ধি পাওয়ার কারণ জেড ইফেক্টিভ বা কার্যকর নিউক্লিয়ার চার্জ, এই কার্যকর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পাচ্ছে, তাই আসলে কি হয় বলতো, তাই আসলে আমাদের আকর্ষণ বল বাড়ে, আকর্ষণ বল বাড়লে আকারে ছোট হয়। বুঝেছো, ক্লিয়ার? বলো বুঝছো কি বুঝো নাই, বলো আর্গনের কি হবে? আচ্ছা কি করলাম, ফসফরাস 16 হবে, আচ্ছা 16 মাইনাস 6 হবে 17, 17 মাইনাস 10 এটা হবে 18 মাইনাস 10 মানে +8। দেখো আর্গনে কি হইতো, আর্গনে কি বাইরে সে কক্ষপথে কয়টা, আর্গন হইলে কি 8টাই থাকতো, তাহলে 8টা বাদে ভিতরে কয়টা আছে, 10টা, তাহলে 10টা হচ্ছে শিল্ডিং ইলেকট্রন। বুঝছো কি বুঝো নাই, বুঝছো কি? তাহলে কি মানে শিল্ডিং ইলেকট্রন বুঝে গেছো, শিল্ডিং ইলেকট্রন মানে বাহিরের শক্তি স্তর বাদে যে ভিতরের শক্তি স্তরে যতগুলা ইলেকট্রন আছে, বাইরের শক্তি স্তর বাদ দিয়ে, কারণ ওই ইলেকট্রনগুলা একে রক্ষা করে, মানে ওই যে আকর্ষণ থেকে রক্ষা করতেছে, এই রাক্ষসটার আকর্ষণ থেকে এদেরকে রক্ষা করে কে, ভিতরের ইলেকট্রনগুলা রক্ষা করে। বুঝছো, ক্লিয়ার? আচ্ছা এখন খেয়াল করো, এই শিল্ডিং ইলেকট্রনের যে বিষয়টা আছে, শিল্ড করার যে ক্ষমতাটা আছে, হ্যাঁ, বা আচ্ছাদন প্রভাব বা তোমার আবরণী প্রভাব, এটা কার বেশি? একটা জিনিস মনে রাখবা, এস অরবিটাল যে আছে, এস অরবিটাল গোলাকৃতি, তারপরে ডাবল ডাম্বেল, এস এর পরে পি, তারপরে ডি, তারপরে এফ, এস অরবিটালের শিল্ডিং ইফেক্ট সবচেয়ে বেশি, মানে এ সবচেয়ে ভালো বডিগার্ড সবচেয়ে ভালো, এ ইলেকট্রনের গার্ড বা বডিগার্ড হিসাবে সবচেয়ে ভালো হচ্ছে এস, তারপরে পি অরবিটাল, তারপরে ডি অরবিটাল, তারপরে হচ্ছে এফ অরবিটাল। তো আমরা ইয়াতে পড়বো, আমরা একটা জিনিস পড়বো, আমরা কি ব্লক কেমিস্ট্রি পড়বো না পরে, ডি ব্লক এলিমেন্ট, এফ ব্লক এলিমেন্ট পড়বো না, এ ব্লকের মধ্যে পড়বো যে একটা জিনিস আছে ল্যান্থেনাইট সংকোচন এবং অ্যাক্টিনাইট সংকোচন। বুঝছো, ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইট সংকোচন কেন হয়? এ ব্লক এলিমেন্ট গুলা যেগুলো আছে, এ ব্লক এলিমেন্টের ক্ষেত্রে শিল্ডিং ইফেক্ট যেহেতু এদের খুবই দুর্বল, এটা আবার পড়বো ওখানে, ওটা ভালো করে বুঝাই দিব, মানে এদের শিল্ড করার ক্ষমতা যেহেতু অনেক কম,
তাই নিউক্লিয়াস থেকে আর বাইরের শক্তি স্তরের ইলেকট্রনকে বাঁচাইতে পারে না এই ব্লক এলিমেন্টগুলো। সেই জন্য আয়তন হঠাৎ করে সংকুচিত হয় ল্যান্থেনাইট সিরিজে এবং অ্যাক্টিনাইট সিরিজে। একে বলে ল্যান্থেনাইট সংকোচন। বুঝছো? এটা আমরা পড়বো, আমরা কিন্তু ব্লক কেমিস্ট্রিতে যেয়ে পড়বো। হ্যাঁ, এই জিনিসটা পরে পড়বো। তো এইটা হচ্ছে আবরণ ক্ষমতা বা আচ্ছাদন প্রভাবের ক্ষমতা, শিল্ডিং ক্ষমতা। বুঝছো? ওকে, তাহলে এখন খেয়াল করো। এখন একটা জিনিস হচ্ছে যে তোমাদের এই জিনিসগুলো যে আছে, এইটার সাথে তোমাদের খুবই ইম্পর্টেন্ট যে জিনিসগুলো লাগবে সেটা আগে আমরা পড়ে ফেলি। তাহলে আমরা এই জিনিসটা বুঝে গেলাম যে বাম থেকে ডানে গেলে কার্যকর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পাচ্ছে? ওই যে জেড ইফেক্টিভ মানে হচ্ছে জেড মাইনাস এস। তাহলে জেড এর মান মানে প্রোটন সংখ্যা বাড়তেছে, প্রোটন সংখ্যা আর এস এর মান তো সেমই থাকতেছে। যেহেতু প্রোটন সংখ্যা বাড়ে তার মানে তোমার নিউক্লিয়ার চার্জ বাড়তেছে, মানে কার্যকর নিউক্লিয়ার চার্জ বাড়তেছে। সেই জন্য আকর্ষণ বৃদ্ধি পায়, আকর্ষণ বৃদ্ধি পেলে আকারে ছোট হয়। বিষয়টা এরকম। ওকে, ঠিক আছে। ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট সংকোচন মানে এগুলোকে আলাদা করা হয়েছে কেন, এটা ওই ইয়েতে পড়বো আমরা ওটা। তো আসো আমরা আয়নের আকারের কথা যদি আমরা চিন্তা করি, তোমার কাছে যদি বিভিন্ন টাইপের মানে আয়ন এবং পরমাণু দিয়ে বলে, ক্যাটায়ন অ্যানায়ন পরমাণু দিয়ে বলে কোনটির আকার ছোট কোনটির আকার বড়, একটা জিনিস মনে রাখবা। একটা কথা, মানে এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, আমরা একটা বুঝে পড়বো, আরেকটা হচ্ছে জিনিসটা মনে রাখবো, ক্রমটা মনে রাখবো। একটা বুঝবো আর একটা হচ্ছে ক্রমটা মনে রাখবো। জিনিসটা এরকম যে তোমার যদি কখনো চার্জ সহকারে কোনো কিছু দেওয়া থাকে, তা প্রথমত দেখবা যে জিনিসটা দুই রকমের দেওয়া থাকতে পারে। একটাতে হচ্ছে যেখানে প্রোটন সংখ্যা সমান এই যুক্ত চার্জগুলো দেওয়া আছে, প্রোটন সংখ্যা সমান যুক্ত চার্জগুলো দেওয়া আছে। সেকেন্ড, হ্যাঁ। তো ধরো তোমার সিচুয়েশন দুই রকমের হতে পারে। একটা হচ্ছে প্রোটন সংখ্যা কি সমান, প্রোটন সংখ্যা যদি সমান থাকে। আচ্ছা, প্রোটন সংখ্যা সমান কথার অর্থ কি? ধরো তোমার কাছে আছে অ্যালুমিনিয়াম মনে করো প্লাস, বা অ্যালুমিনিয়ামের সাথে অ্যালুমিনিয়াম 3+ তুমি তুলনা করতেছো। তো জানো তুমি যে অ্যালুমিনিয়ামেও প্রোটন আছে 13টা, এই অ্যালুমিনিয়াম 3+এও প্রোটন আছে 13টা। এইটার মধ্যে কে বড় কে ছোট, মানে আকারে কে বড় কে ছোট। প্রথম কথা হচ্ছে তুমি কিভাবে করে, মানে তুমি আগেই কিভাবে সিদ্ধান্ত নিবা, তুমি আগেই কিভাবে সিদ্ধান্ত নিবা যে কে আকারে বড় কে আকারে ছোট, এটা সিদ্ধান্ত কেমনে নিবা? সিদ্ধান্ত 2 সেকেন্ডে নিতে পারবা। সেটা কি? তুমি জাস্ট কি করবা, এর চার্জ তো 0 আর 3, মানে তুমি সিরিয়ালি লিখবা। সিরিয়ালি কিভাবে লিখবা? চার্জের ক্রমানুসারে সিরিয়ালি লিখবা। কিরকম করে? তুমি এর চার্জ তো 0 তো বাম পাশে, তারপরে ডান পাশে, মানে ছোট থেকে বড় চার্জে সাজায় লিখবা। তাহলে অ্যালুমিনিয়াম 3+ সাজায় লিখলাম, এরপরে একটা গ্রেটার দ্যান সাইন দিয়ে দিলাম, কাহিনী শেষ। গ্রেটার দ্যান সাইন দিয়ে দিলাম, কাহিনী আমার শেষ। তার মানে অ্যালুমিনিয়াম হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ বড়। আবার বলি, মনে করো তোমার কাছে অপশন আছে Fe3+, Fe2+, এরকম 3টা অপশন আছে। তোমাকে বললো আকারে কে বড় কে ছোট, তো তুমি কি করবা? প্রথমে এগুলোকে চার্জের ছোট থেকে বড়তে সাজাবে। এর চার্জ 0, মানে চার্জ নাই আর কি, চার্জ 0 মানে 1 আর কি, চার্জ 1। আচ্ছা, এইখানে মনে করো Fe+ চার্জ যদি থাকতো তাহলে 1 চার্জ হইতো, আর এখানে তো কোনো চার্জ নাই, 0। আর এখানে কি 2+ চার্জ আছে, আর এখানে কি 3+ চার্জ আছে না? তো এখন তুমি সিরিয়ালি সাজাইলে 0 2 3, 0 ++2 +3, তারপরে তুমি গ্রেটার দ্যান সাইন দিলা। এইটা মাথায় রাখো, এইটা তুমি মাথায় রাখবা যে প্রথমে চার্জের ক্রমানুসারে সাজাবা, তারপরে তুমি গ্রেটার দ্যান সাইন দিবা। যেমন তোমাকে আমি যদি আরো একটা বলি, ধরো Cl+, Cl
এবং Cl মাইনাস, ধরো এরকম তিনটা চার্জ দিলাম। তাহলে তুমি কি করবা, ছোট থেকে বড়তে সাজাবা। দেখো এখানে সবচেয়ে ছোট চার্জ কি -1, তাহলে -1 আগে দিবা, তারপরে 0 দিবা, তারপরে +1 দিবা। প্রথমে কি -1 ছোটটা, ছোট থেকে বড়তে সাজাবা, -1 0 +1, তারপরে গ্রেটার দেন সাইন দিবা, শেষ। এটা হচ্ছে তোমার সিস্টেম। তো এটা যদি একটু বর্ণনা করা যায় তাহলে বর্ণনাটা এরকম যে আমাদের এইটা একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা একটু আমি তোমাকে বুঝাই দিব। দেখো এই দুইটা জিনিসই আমরা বুঝবো। এখানে প্রোটন সংখ্যা কি সমান, প্রোটন সংখ্যা সমান হলে এই ঘটনাটা কেন ঘটে এটা আমরা বুঝবো। তো আরেকটা কেস আমরা একটু আগে দেখি, প্রোটন সংখ্যা সমান হলে এই কেসটা যে আছে এই কেসটা বাদ দিয়ে আমরা আরেকটা কেস দেখি। আরেকটা কেস দেখলে তুমি বুঝতে পারবা। আরেকটা কেস হচ্ছে যেখানে ইলেকট্রন সংখ্যা সমান, আইসো ইলেকট্রন, যেখানে ইলেকট্রন সংখ্যা সমান। ইলেকট্রন সংখ্যা সমানের মধ্যে তোমাকে কম্পেয়ার করতে দিল। ইলেকট্রন সংখ্যা সমান বলতে তোমাকে আমি বললাম যে Ne, তারপরে Na প্লাস, তারপরে F মাইনাস, O2 মাইনাস, Mg2 প্লাস, ঠিক আছে, তারপরে Al3 প্লাস, তারপরে N3 মাইনাস। তোমাকে বলা হলো এগুলোর মধ্যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম ব্যাখ্যা করো। একটা জিনিস চিন্তা করো, এদের যদি তুমি ইলেকট্রন সংখ্যা হিসাব করো, তাহলে কত পাবা বলো তো? ইলেকট্রন সংখ্যা যদি হিসাব করো, এর প্রোটন আছে 10টা, এর প্রোটন 11টা, এর প্রোটন 9, এটার 8, এটার 12, এটার 13, এটার 7। ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যায় এগুলো সবগুলো 10টা হবে। এখানেও 10টা, 11টা থেকে +1 মানে একটা কম মানে 10টা, 9টা থেকে -1 মানে এক বেশি মানে 10টা, এখানে 2টা বেশি মানে 10টা, এখানে 2টা কম মানে 10টা, এখানে 3টা কম মানে 10টা, এখানে 3টা বেশি মানে 10টা। তার মানে সবগুলোর ইলেকট্রন সংখ্যা হচ্ছে সমান। ইলেকট্রন সংখ্যা যদি সমান হয় তাহলে তোমাদের ওই সেমি নিয়মটা হচ্ছে আগের মতোই নিয়ম। আকারটা করতে গেলে তুমি জাস্ট চার্জের ক্রমানুসারে সাজাবা ছোট থেকে বড়। দেখো ওই যে মাইনাস চার্জ আছে 3 মাইনাস, তারপরে 2 মাইনাস, O2 মাইনাস, তারপরে F মাইনাস, একটা মাইনাস, তারপরে নিউট্রাল চার্জ মানে 0, তারপরে 1 প্লাস, তারপরে 2 প্লাস, তারপরে 3 প্লাস। এইভাবে করে সাজানোর পরে তুমি এইভাবে করে গ্রেটার দেন দিবা, শেষ কাহিনী। তুমি এইভাবে করে সাজানোর পরে গ্রেটার দেন সাইন দিবা, তাহলেই তোমার শেষ। বুঝছো কি বুঝো নাই? সবাই কি বুঝেছো? কাহিনী হইলো যে জাস্ট তুমি সাজালা, ছোট থেকে বড় সাইজে সাজালা, ছোট থেকে বড় চার্জে সাজিয়ে তুমি গ্রেটার দেন সাইন দিবা, শেষ। তোমার কাহিনী এখানেই শেষ। এখন কথা শোনো, যে এই জায়গায় তোমাকে আমি যদি জিজ্ঞেস করি যে এটা কেন হইল, এটা কেন হয়েছে, এখানে দেখো ইলেকট্রন সংখ্যা সমান, তোমরা দেখেই বুঝতে পারতেছো যে এইখানে প্রোটন আছে 13টা, এইখানে 12টা, এখানে 11, এখানে 10, এখানে 9, এখানে 8, এখানে 7। তা প্রোটন যেখানে বেশি, প্রোটনই তো আকর্ষণ করে। প্রোটন কি করে? আকর্ষণ করে। তাহলে প্রোটন যেহেতু বেশি, তাহলে বেশি জোরে আকর্ষণ করছে, তাহলে বেশি জোরে আকর্ষণ করে আকার ছোট করে দিছে। এইটা বুঝতে তো কোনো সমস্যাই নাই। প্রোটন বেশি, মনে করো 13টা প্রোটন আছে, সেইটা যদি 10টাকে আকর্ষণ করে, 10টাকে আকর্ষণ করতেছে, তাহলে 13টা প্রোটনের আকর্ষণে আকার ছোট হয়ে যাবে। 12টা প্রোটন আকর্ষণ তার চেয়ে একটু কম করবে, আকার সেজন্য একটু বড় থাকবে। 11টা প্রোটন আরো কম আকর্ষণ করবে, 10টা প্রোটন আরো কম আকর্ষণ করবে, আকার আস্তে আস্তে বাড়তেছে এই কারণে। 9টা প্রোটন আরো কম আকর্ষণ করবে, 8টা প্রোটন আরো কম করবে, 7টা প্রোটন আরো কম করবে। বুঝছো? তাহলে প্রোটনের আকর্ষণটার কথা যদি আমি বলি, প্রোটনের আকর্ষণ এইখানে সবচেয়ে বেশি, কারণ বেশি প্রোটন আছে, বেশি জোরে আকর্ষণ করে আকার ছোট করে দিছে। বুঝছো? এইটা তো বুঝতে কোনো সমস্যা নাই, এইটা বুঝতে সমস্যা নেই। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এই জায়গায় বুঝতে, যে প্রোটন সংখ্যা সমান হলে একটা জিনিস খেয়াল করো, প্রোটন সংখ্যা সমান, এখানেও 13টা, এখানেও 13টা, কিন্তু এখানে ইলেকট্রন আছে 13টা, কিন্তু এখানে ইলেকট্রন 10টা। ইলেকট্রন যেখানে 13টা তার আকার বড়। একটা জিনিস দেখো, যেখানে 13টা ইলেকট্রন আছে সেটার আকার বড়, যেখানে 10টা তার আকার ছোট। এটা কেমনে হলো? অথবা তোমাকে আমি যদি বলি N3 মাইনাস আর N, এই দুটার মধ্যে N3 মাইনাসের আকার বড়, কিভাবে সম্ভব? N3 মাইনাসে কয়টা ইলেকট্রন আছে?
N3 মাইনাস ইলেকট্রন আছে 10টা, এখানে তো 7টা, এখানে প্রোটন আছে 7টা, দুইটাতে প্রোটন 7টা, তাহলে তো এর আকর্ষণ বেশি হওয়ার কথা না। এইটা হচ্ছে মেইন বিষয়, তোমাদেরকে মাথায় রাখতে হবে। এইখানে আকর্ষণের বিষয়টা তোমাদেরকে মনে রাখতে হবে, আকর্ষণ করে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কাকে আকর্ষণ করতেছে? নিউক্লিয়াস কাকে আকর্ষণ করতেছে? ইলেকট্রনকে। এখন প্রোটনের পরিমাণ বেশি হলে সে জোরে আকর্ষণ করতে পারবে, এটা সত্য। প্রোটনের পরিমাণ যত বেশি, এই যে দেখো, প্রোটনের পরিমাণ বাড়লে আকর্ষণ বেশি করে, এটা সত্য। যার প্রোটন বেশি সে বেশি আকর্ষণ করে আকার ছোট করে ফেলে, সেজন্য এই প্রেসারগুলোর আকার ছোট, কারণ এর প্রোটন বেশি, এটার প্রোটনের চেয়ে এটার প্রোটন। যত প্রোটন বাড়বে তত বেশি পরিমাণ আকর্ষণ হবে, এটা কথা সত্য। কিন্তু ইলেকট্রন বাড়লে আকর্ষণ যে বাড়বে এই কথা কিন্তু সত্য না। বিষয়টা এরকম, প্রোটন সংখ্যা সমান হয়ে, প্রোটন সংখ্যা সমান মানে কি, নিউক্লিয়াসের যে টান দিচ্ছে এই ক্ষমতাটা সমান, নিউক্লিয়াস যে টান দিচ্ছে এই ক্ষমতাটা সমান। এখন মনে করো, তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো এইখানে একটা মেশিন দিয়ে টানা হচ্ছে, তোমরা 10 জন আছো, ওই মেশিনটা যদি সমান বল প্রয়োগ করে 10 জনের উপর, টান দিলে 10 জনের উপর যদি সমান বলে টানে, 10 জন যত কাছে আসবা, যদি একজনকে টানে, একজন কি তার চেয়ে বেশি কাছে আসবা নাকি কম কাছে আসবা? বেশি কাছে আসবা। সেই জন্য প্রোটন সংখ্যা যখন সমান, তখন যদি ইলেকট্রন কম থাকে তাহলে আকারে ছোট হয়ে যায়, মানে জোরে আকর্ষণ করে কাছে চলে আসে। মানে তুমি বিষয়টা বুঝো, তোমার যদি 5 জনকে আকর্ষণ করতেছে, টান দিচ্ছে, সমান বলে যদি আকর্ষণ করে, 5 জনে ডিস্ট্রিবিউটেড হয়ে আকর্ষণ কম ফিল করবে। কিন্তু একজনকে আকর্ষণ করলে কি হবে? জোরে আকর্ষিত হবে। এই কাহিনীটাই হচ্ছে, ইলেকট্রন কমে গেলে, প্রোটন সংখ্যা সেম থাকলে ইলেকট্রন কমে গেলে আকার ছোট হয়। এই যে দেখো, এই যে ইলেকট্রন এখানে আছে 7টা, ইলেকট্রন এখানে আছে 10টা, যেখানে ইলেকট্রন কম সেটাতে আকর্ষণ বেশি হয়ে ছোট হবে, যেখানে ইলেকট্রন বেশি সেখানে আকার আসলে বড় হবে। তাহলে এটা জিনিস মাথায় রাখবা যে প্রোটন সংখ্যা সমান থাকলে ইলেকট্রনের সংখ্যা কম হইলে আকারে ছোট হয়, কারণ টান দিয়ে কাছে নিয়ে চলে আসবে। টানতেছে কে? নিউক্লিয়াস। কাছে আসতেছে কে? ইলেকট্রন। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা অনেকে কুলম্বের সূত্র দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে যে আরে প্রোটনের সংখ্যা বেশি আর ইলেকট্রনের সংখ্যা বেশি হলে আকর্ষণ বল বেশি, তাই পরস্পর থেকে কাছে চলে আসবে। বিষয়টা কিন্তু এটা দিয়ে ব্যাখ্যা করা যাবে না। বিষয়টা হচ্ছে এরকম, একই বলে আকর্ষণ করার জন্য যদি বেশি পরিমাণ ইলেকট্রন থাকে তাহলে এখানে কম আকর্ষণ ফিল করবে এবং আকারে বড় থাকবে, কম পরিমাণ ইলেকট্রন থাকলে আকর্ষণ বেশি ফিল করে কাছে চলে আসবে। বুঝছো? ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখবো। তাহলে আমাদের অ্যাকচুয়ালি, মানে তুমি যদি ক্রম ব্যাখ্যা করতে চাইলে কিন্তু এত কিছু জানতে হয় না। ক্রম ব্যাখ্যা করতে চাইলে কি করতে হয় বলতো? তোমার যদি ক্রম ব্যাখ্যা করতে হয় তাহলে কিন্তু আমাদের জাস্ট চার্জের গুলা দেখলেই কিন্তু হয়ে যায়। চার্জ যে আমরা সাজাবো -3 -2 -1 0 +1 +2 +3, মানে সিরিয়ালি -3 থেকে সিরিয়ালি -3 -2 -1 0 +1 +2 +3 সাজিয়ে গ্রেটার দেন সাইন দিয়ে দিব, শেষ। আমাদের ক্রম কিন্তু এতটাই সহজ, বুঝছো? ক্লিয়ার? পারবা? বুঝছো? এখন দেখো, এবার বিভিন্ন প্রকারের ব্যাসার্ধের মধ্যে তোমাদের এখন আমরা আলোচনা করব। একটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ, আর হচ্ছে আয়নিক ব্যাসার্ধ, এগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো খেয়াল করে যে সমযোজী ব্যাসার্ধ কাকে বলে। হ্যাঁ, দেখো এখানে বিষয়টা হচ্ছে এরকম যে কোনো মৌলের দুটি পরমাণুর একক সমযোজী বন্ধনে উভয় পরমাণু নিউক্লিয়াসের মধ্যকার দূরত্বের অর্ধেককে সমযোজী ব্যাসার্ধ বলে। মনে করো দুইটা এই যে সমযোজী বন্ধনে আবদ্ধ, এটা এরকম হতে পারে। মনে করো যে ইলেকট্রন শেয়ার করছে, এটা হচ্ছে এ পরমাণু, এটা হচ্ছে বি পরমাণু। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এটা হচ্ছে নিউক্লিয়াস, এর নিউক্লিয়াস এটা, ঠিক আছে।
এ আর বি পরমাণু, এটা কিন্তু এ আর এ পরমাণু হতে পারে। আচ্ছা, আমরা একটা সুন্দর ছবি আঁকি, তাই তো হয়। ধরো এটা একটা এ আর মনে করো এটা একটা বি, এটা যেমন হতে পারে, অথবা এ এবং এ, এটাও হতে পারে। ধরো এটাও এ, এটাও এ, এটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, এটা এ, এটা হচ্ছে বি, এটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস। তো এইটা হচ্ছে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব বা নিউক্লিয়াস দুইটার মধ্যবর্তী দূরত্ব। তো একই পরমাণু হতে পারে, আলাদা আলাদা পরমাণু হতে পারে, এদের সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ, মানে ইলেকট্রন শেয়ার করছে। তো এদের যে এই যে আন্তঃনিউক্লিয়ার যে দূরত্ব, এই যে উভয় পরমাণু নিউক্লিয়াসের মধ্যকার দূরত্ব যে আছে, আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, এটাকে যদি আমরা বলি ডিএবি, এখানে যদি বলি ডিএ, যেটা ডিস্টেন্স, এইটার যেটা অর্ধেক, এই ডিস্টেন্সের যে অর্ধেকটা, এটাকেই বলা হয় সমযোজী ব্যাসার্ধ। এটাকেই আমরা বলবো কি, এটাকেই বলবো আমরা সমযোজী ব্যাসার্ধ, এটাকেই বলবো আমরা সমযোজী ব্যাসার্ধ। বুঝেছো? সাধারণত সাধারণত আমরা পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা সমযোজী ব্যাসার্ধকেই পারমাণবিক ব্যাসার্ধ হিসেবে গণনায় রাখি, মানে মূলত এটাকেই কাউন্টে আনা হয়। তো যদিও পারমাণবিক ব্যাসার্ধ আসলে মাপা হয় কিভাবে করে, নিউক্লিয়াসের কেন্দ্র থেকে একেবারে সর্ববহিস্থ স্তরের মধ্যবর্তী যে ডিস্টেন্স, এটাই হচ্ছে তোমার সমযোজী ব্যাসার্ধ। তো দেখো, যদি দুইটি ক্লোরিন পরমাণুর মধ্যকার আন্তঃনিউক্লিয়ার দূরত্ব 198 পিকোমিটার হয়ে থাকে, ক্লোরিন দুটির মধ্যে সমযোজী ব্যাসার্ধ কত? তাহলে কি বোঝানো হইল, যে ক্লোরিনের সমযোজী ব্যাসার্ধ সমান এদের আন্তঃনিউক্লিয়ার যে ডিস্টেন্স আছে, ক্লোরিনের আন্তঃনিউক্লিয়ার যে ডিস্টেন্সটা আছে, ক্লোরিনের মধ্যে, দুটি ক্লোরিনের মধ্যে যে আন্তঃনিউক্লিয়ার যে ডিস্টেন্সটা আছে, সেই ডিস্টেন্সের হচ্ছে অর্ধেক। আন্তঃনিউক্লিয়ার ডিস্টেন্সের কি অর্ধেক, তার মানে এটা আছে 198 পিকোমিটারকে অর্ধেক করলে কি পাবা? 99 পিকোমিটার। এটা কি বুঝেছো? মানে দুইটা ক্লোরিন পরমাণুর, ধরো এই যে একটা ক্লোরিন, এইটা একটা ক্লোরিন, এই দুইটা ক্লোরিন পরমাণুর আন্তঃনিউক্লিয়ার ডিস্টেন্স দেওয়া আছে। এই ডিস্টেন্সটা বলেছে কত? এই ডিস্টেন্সটা বলেছে আমাদের 198 পিকোমিটার। তো বলেছে যে ক্লোরিন পরমাণু সমযোজী ব্যাসার্ধ কত, বুঝছো? ওকে, ঠিক আছে, বুঝছো? আচ্ছা, যদি হিরকের কথা বলি, মানে কার্বনের মধ্যে আন্তঃনিউক্লিয়ার ডিস্টেন্স দেওয়া আছে, মনে করো 154 পিকোমিটার, বলছে সমযোজী ব্যাসার্ধ কত? একই কথা, 154 মানে ডি কে 2 দ্বারা ভাগ করব, 154 কে 2 দ্বারা ভাগ করব, তার মানে 77 পিকোমিটার, তাই না? যদি এখানে একটা কার্বন পরমাণু থাকে, এখানে একটা কার্বন পরমাণু থাকে, এবং এই দুটার মধ্যে মধ্যবর্তী ডিস্টেন্স যদি বলা হয় যে যে কণা যে নিউক্লিয়ার যে দূরত্বটা, সেটা বলছে 154 পিকোমিটার, তার অর্ধেকটাই হবে কি আমাদের সমযোজী ব্যাসার্ধ। এরপরে দেখো, যদি তোমাদের এমন হয় দুটি কার্বন পরমাণুর আন্তঃনিউক্লিয়ার ডিস্টেন্স দেওয়া আছে, আবার ক্লোরিন পরমাণুর আন্তঃনিউক্লিয়ার ডিস্টেন্স দেওয়া আছে, তোমাকে বলা হলো মানে তোমার যে আন্তঃনিউক্লিয়ার ডিস্টেন্সটা দেওয়া আছে, এটা মনে করো কার্বনের মধ্যে যে আন্তঃনিউক্লিয়ার ডিস্টেন্স, সেটা দেওয়া আছে যে এটা কার্বন, এটাও কার্বন, আবার ক্লোরিন পরমাণুর মধ্যেও আন্তঃনিউক্লিয়ার ডিস্টেন্সটা তোমার মনে করো দেওয়া আছে। তোমাকে এখন বলা হইলো যে একটা যদি কার্বন থাকে, আরেকটা যদি ক্লোরিন থাকে, তাহলে এটার আন্তঃনিউক্লিয়ার ডিস্টেন্সটা কত হবে? তো এটা কার্বন, এটা হচ্ছে ক্লোরিন, এটা বলছে কার্বন ক্লোরিন, এর আন্তঃনিউক্লিয়ার ডিস্টেন্স। তো যেভাবে বের করতে হবে, কার্বনের আন্তঃনিউক্লিয়ার ডিস্টেন্সটা দেয়া আছে, কত দেয়া আছে দেখো, দেয়া আছে 154 পিকোমিটার, এটা। তো ডি এর মান যদি 154 পিকোমিটার হয়, তাহলে আর এর মান হবে আমাদের 154/2, তার মানে 77 পিকোমিটার। আর এখানে ক্লোরিনের ক্ষেত্রে ডি এর মানটা কত দেওয়া আছে? 198 পিকোমিটার। তাহলে আর এর মানটা কত হবে? 198/2, মানে 99 পিকোমিটার। তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে এটা আছে কার্বন আর এটা আছে ক্লোরিন, এই দুইটার আন্তঃনিউক্লিয়ার ডিস্টেন্স কত, তখন তুমি বলবা
কার্বন ক্লোরিনের আন্তঃনিউক্লিয়ার ডিসটেন্স হবে এদের দুইটার যোগফলের সমান 77 প্লাস 99 মানে হবে 176 পিকোমিটার। সবাই বুঝছো? ক্লিয়ার? এটা হবে 176 পিকোমিটার। পারবা? ক্লিয়ার? বুঝেছো? আচ্ছা দেখো এইবার খেয়াল করো যে আমরা যদি ধাতব ব্যাসার্ধ বলি তাহলে এইটাই হলো সমযোজী ব্যাসার্ধ, সমযোজী বন্ধনে আবদ্ধ। ধাতব ব্যাসার্ধ কি? ধাতব বন্ধনে আবদ্ধ দুটি নিউক্লিয়াসের মধ্যবর্তী ডিসটেন্সের অর্ধেক হচ্ছে ধাতব ব্যাসার্ধ। এই কথাটাই বলছে যে ধাতুর ক্যালাসে পরস্পর সংলগ্ন দুটি পরমাণুর আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে বলা হয় ধাতব ব্যাসার্ধ। তার মানে ধাতব ব্যাসার্ধের বেলা যে তোমার দুইটা ধাতব বন্ধনে আবদ্ধ আছে এমন পরমাণু লাগবে, মনে করো সোডিয়াম প্লাস, তাই না? সোডিয়াম ধাতুর মধ্যে সোডিয়াম প্লাস এবং আরেকটা সোডিয়াম প্লাস, এই যে এটার মধ্যবর্তী যদি আন্তঃনিউক্লিয়ার ডিসটেন্স যদি তুমি বের করো, তাই না, তাহলে দেখো যে এইটা যে আছে এইটা ধাতব বন্ধনে আবদ্ধ আছে, ওই যে ইলেকট্রন থাকে, তাই না? তো এইখানকার যে মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটার অর্ধেকটাকে বলবো আমরা কি? এই দূরত্বটার অর্ধেকটাকেই বলবো আমরা ধাতব ব্যাসার্ধ। তাহলে সমযোজী ব্যাসার্ধ আর ধাতব ব্যাসার্ধের মধ্যে পার্থক্য কি? পার্থক্য একটাই, এখানে সমযোজী বন্ধনে আবদ্ধ ছিল, এখানে এই পরমাণুগুলা সমযোজী বন্ধনে আবদ্ধ ছিল, আর এখানে এই পরমাণুগুলা ধাতব বন্ধনে আবদ্ধ আছে, এটাই পার্থক্য। মনে রাখবা যে সমযোজী বন্ধনে যেহেতু একটা আরেকটার সাথে শেয়ার করে ওভারল্যাপ করে, তাই ওদের কিন্তু রেডিয়াসটা কম, মানে সমযোজী ব্যাসার্ধের কিন্তু ব্যাসার্ধটা কিন্তু কম হয়, আর ধাতব ব্যাসার্ধ তুলনামূলক বেশি হয়, 10 থেকে 20% বেশি হয়। এই যে দেখো আমি একটা ইয়ে দেখাচ্ছি, এইটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, এটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ, এটার চেয়ে এটা বেশি, 10 থেকে 20% পরিমাণ বেশি হয় ধাতব ব্যাসার্ধের, সবগুলো পিকোমিটারে দেওয়া আছে, এটা কিন্তু বেশি হয়। বুঝছো? ওকে, ক্লিয়ার? বুঝেছো? আয়নিক ব্যাসার্ধ কি? আয়নিক ব্যাসার্ধ জিনিসটা হচ্ছে আয়নিক বন্ধন যখন গঠন হয় তখন কি করে? ক্যাটায়ন ইলেকট্রন ত্যাগ করে, মানে ধাতু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন হয়। এই ক্যাটায়নের ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে ওই ক্যাটায়নের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের যে ডিসটেন্স, এটাকে বলে ক্যাটায়নের ব্যাসার্ধ। আর অ্যানায়নের ক্ষেত্রেও সেম, নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের যে ডিসটেন্স, সেটাকে বলা হয় অ্যানায়নের ব্যাসার্ধ। তো এই যে ব্যাসার্ধগুলো, এগুলোকে আমরা আয়নিক ব্যাসার্ধ বলি, কারণ আয়নিক যুগেই তো তোমার ক্যাটায়ন আর অ্যানায়ন থাকে। এবং তোমরা একটু আগেও আমরা দেখেছি, তারপরে আরেকটা কথা বলে রাখি যে সবসময় মনে রাখবা পরমাণু যেগুলো থাকবে তার ব্যাসার্ধ কিন্তু ক্যাটায়নের ব্যাসার্ধের চেয়ে বেশি থাকে, ক্যাটায়নের ব্যাসার্ধ কম থাকে, এবং পরমাণুর চেয়ে অ্যানায়নের ব্যাসার্ধ কিন্তু বড় হয়। এটার এক্সাম্পল কিন্তু একটু আগে দিয়েছি, আমি শর্টকাটে দিয়েছিলাম। সেটা কি? মনে করো তোমার কাছে আছে N3, মনে করো O2 মাইনাস, আর মনে করো O আছে, তাহলে এটা হচ্ছে অ্যানায়ন, অ্যানায়নের ব্যাসার্ধ মেইন পরমাণুর চেয়ে বেশি। আর তোমার কাছে আছে মনে করো ম্যাগনেসিয়াম আর ম্যাগনেসিয়াম 2+, ক্যাটায়নের ব্যাসার্ধ কিন্তু মেইন পরমাণুর চেয়ে কম, এটা কিন্তু আমরা মাথায় রাখবো। বুঝছো? তো এই হলো আমাদের কি আয়নিক ব্যাসার্ধ। এটাই ছিল আমাদের মূলত পরমাণুর আকার পর্যন্ত। তো তো এই হলো আমাদের সব মিলায় পড়াশোনা। আজকের মতো ক্লাস এই পর্যন্তই থাকছে। তোমাদের নেক্সট ক্লাসে বাকি পর্যাবৃত্ত ধর্মগুলা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমাদের আজকে যেগুলো পড়ালাম সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা কমেন্ট করো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।